বল 1909 কি কি বল 1909 বল। হয়ে গেছে? আর 1 মাস পর পরীক্ষা, আজকে 2 তারিখ, আর 30 দিন পর পরীক্ষা। বেশ, 1909 সালে হচ্ছে মরলে মিন্টো সংস্কার আইন। মরলে মিন্টো, তাই তো? ঠিক লিখলাম তো? হ্যাঁ। দেখ, মরলে মিন্টো সংস্কার আইন আগেও পড়েছি, আমি এখনো বলে দিচ্ছি। মরলে মিন্টো সংস্কার আইন কি ছিল? আমরা আগে থেকে দেখতে পাচ্ছি যে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা বিভেদ চলছিল। যে সমস্ত নেতারা ছিল তারা কি করছিল, যে চাইছিল যে হিন্দু আর মুসলিম যেন আলাদা হয়ে যায়, তাই তো? কিছু কিছু নেতাও সেটা চাইছিল নিজের গদি বাঁচানোর জন্য, নিজের ক্ষমতা আনার জন্য। সবাই চাইছিল যে কি করতে, যে নিজের ক্ষমতা যেন আমার কাছে থাকে, তাই না? তো আমরা যখন থেকে কংগ্রেস এসেছিল, কংগ্রেসে যখন আবির্ভাব করলো, আগের ক্লাসে আমি পড়েছি 1885 খ্রিস্টাব্দে যখন কংগ্রেস পড়েছি আমি, তখনও বলেছি যে কংগ্রেসে যখন প্রথম থেকে কংগ্রেস উদ্ভব হয় বা প্রতিষ্ঠা করা হয় কংগ্রেস পার্টিটার, তখন বেশিরভাগ জন নেতাই ছিলেন বা সদস্য ছিলেন কিন্তু হিন্দু। মুসলিমদেরকে কিন্তু কম প্রায়োরিটি দেওয়া হতো। এটা মুসলিমদের ভেতরে একটা ক্ষোভ সঞ্চার করে যে আমাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না, আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাই তো? কিছু কিছু ছেলে মেয়ে যেমন বলে, এই ছেলেটা আমাকে পাত্তা দিচ্ছে না, মেয়েটা আমাদেরকে পাত্তা দিচ্ছে না, বলে না? একটা ক্ষোভ তো সঞ্চার হয়। যাই হোক, তো এটাই বলতে চাইছি যে এই ক্ষোভটা আস্তে আস্তে কংগ্রেসের আবির্ভাবের পর থেকে শুরু হতে থাকে। বঙ্গভঙ্গ তার প্রথম স্টেপ, যেটা মুসলিম আর হিন্দুর মধ্যে দ্বন্দ্ব লাগানোর প্রথম কার্যকলাপ হয়েছিল, বঙ্গভঙ্গ সৃষ্টি করা। কিন্তু আইনতভাবে নয়, হিন্দু আর মুসলিমকে কিন্তু আইনতভাবে কিন্তু আলাদা করার চেষ্টা করা হয়নি। বোঝা গেছে? বঙ্গভঙ্গ কিন্তু চেষ্টা করা হয়েছিল, দেখ, বাংলাদেশকে আলাদা করতে চাও, আসাম বিভাগটাকে আলাদা করতে চাও, মানে ঢাকা, আসাম আর দ্বিতীয়ত কলকাতা বিভাগ, এই 3টে বিভাগ আলাদা করতে চেয়েছিল, তাই তো? বঙ্গভঙ্গ আগে পড়েছি আমি। এর মেন রিজনটা কি ছিল? যে মুসলিমদেরকে আলাদা করে দেওয়া আর হিন্দুদেরকে আলাদা করে দেওয়া। এটা তাদের প্ল্যান ছিল ব্রিটিশদের। কে ছিল? অ্যান্ড্রু ফ্রেজার মনে হয়। আর কে ছিল? রিজলে। আর কে ছিল? কার্জন। তাই তো? এগুলো সব অলরেডি প্রমাণ হয়েছে আমার। যদি কারো মনে না থাকে, আমার কিছু করার নেই, আমি অনেক পেঁচিয়ে এগুলো বলেছি আমি। এবার হচ্ছে মরলে মিন্টো সংস্কার আইন কি? মরলে মিন্টো সংস্কার আইন হচ্ছে 1909 সালে সেটা পাস করলো কি না, এবার থেকে মুসলিমরা কি করতে পারবে, তাদের পছন্দ মতো সদস্য নির্বাচিত করতে পারবে, মুসলিম সদস্য নির্বাচিত করতে পারবে, যেটা আগে ছিল না। যেটা হিন্দু নির্বাচিত হতে হতো, হিন্দুকে ভোট দিতে হতো। আমি ভালো করে বলে দিচ্ছি, দেখ, আমাদের এখানে দেখা যাচ্ছে, এখানে তো আমাদের মুসলিম পাড়া আছে, তো এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে, এখানে একটা কোনো হিন্দু লিডার এখানে দাঁড়াচ্ছে, হিন্দু লিডারকে ভোট দিতে হচ্ছে। মুসলিমরা কি চাইছে? মুসলিমরা বলতে চাইছে যে এখানে আমাদের মুসলিম পাড়া, আমাদের মুসলিমই দাঁড়াবে, তাহলে আমাদের মুসলিমের সমস্যাগুলো বুঝতে পারবে। ওদের কথাটাও ঠিক, বোঝা যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, সমস্যাটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, কি দাঙ্গা সৃষ্টি হচ্ছে, তাই না? সব জায়গায় হিন্দু মুসলিমের দাঙ্গাটা সৃষ্টি হচ্ছে। কারণ আমি একটা গ্রামকে শুধুমাত্র ধরছি, কিন্তু এখানে তো গ্রাম হচ্ছে না, পুরো একটা বড় এলাকা, বড় একটা রাজ্য, বড় একটা স্টেট, বড় একটা জেলা নিয়ে সৃষ্টি হচ্ছে। তো সেখানে সেই হিসেবে দেখ, একটা জেলা ধরো অনেক গ্রাম মুসলিম আছে, অনেক গ্রাম হিন্দু আছে, সেখানে যদি একজন নেতা দাঁড় করে দেওয়া হয়, একজন এমএলএ আন্ডারে দিকে অনেক মুসলিম গ্রাম আছে, অনেক হিন্দু গ্রাম আছে, আছে তো না? নেই? অবশ্যই আছে। তার ক্ষেত্রে কি পসিবল নয়? মুসলিমরা কি চাইলো, যে আমাদের কি করা হোক, আমাদের কি করা হোক বলো, আমাদের আলাদা সদস্য দেওয়া হোক, আমাদের জন্য আলাদা সদস্য দেওয়া হোক, আমাদের জন্য আলাদা প্রার্থী দেওয়া হোক, আমরা আলাদাভাবে নির্বাচিত করবো। বোঝা গেছে? তা 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন সেই আইনটাই বার করলো যে মুসলিমদের জন্য আলাদা সদস্য নির্বাচিত হবে। এর ফলস্বরূপ 1947 সালে আমাদের কি হয়, দেশ ভাগ হয়। এইটা হচ্ছে ফার্স্ট, তার বহিঃপ্রকাশ, ফার্স্ট মরলে মিন্টো সংস্কার আইন, যেখান থেকে সূত্রপাত, আইনগতভাবে যেখান থেকে সূত্রপাত হলো, দেশ ভাগের সূত্রপাত মরলে মিন্টো সংস্কার আইন। ক্লিয়ার? আমি মরলে মিন্টো সংস্কার নিয়ে বেশি দূর যেতে চাইছি না, কারণ সাল ওয়াইজ পড়াবো বলে আমি বেশিক্ষণ যেতে চাইছি না, বেশি ডিটেলসে আগেও পড়েছি। ক্লিয়ার? মনে থাকবে? মরলে মিন্টো সংস্কার আইন, যার সূত্রপাত মানে পাকিস্তান ভাগ, বাংলাদেশ ভাগ বা ভারত ভাগের সূত্রপাত হচ্ছে এখান থেকে, হিন্দু মুসলিম ভাগের সূত্রপাত হচ্ছে এই মরলে মিন্টো সংস্কার আইন থেকে, যেখান থেকে হিন্দু মুসলিম এত ভাগে ভাগ হয়েছে। আগের দিন বাবরি মসজিদ নিয়ে বলেছি, হিন্দু মুসলিম নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। বেশ, এরপর কত? 1911। এই সালটা আশা করি কারো ভোলার কথা নয়। 1911 কি হয়? রাজধানী স্থানান্তর, রাজধানী আর হচ্ছে জনগণ মন, তাই তো? রাষ্ট্রগীত, সঙ্গীত, তাই রাষ্ট্রগীত। বোঝা গেছে? দুটো জিনিস হয়, একটা হচ্ছে রাজধানী স্থানান্তর করা, কোথা থেকে? কলকাতা থেকে। আগে রাজধানী কোথায় ছিল? কলকাতায় ছিল। সেই রাজধানী কোথায় নিয়ে যাওয়া হলো? দিল্লিতে নিয়ে যাওয়া হলো। কত তারিখে? 12ই ডিসেম্বর। কত? 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর নিয়ে যাওয়া হয়। বোঝা গেছে? আর কি হয়? জনগণ মনে যে রাষ্ট্র আমাদের সঙ্গীত, জাতীয় সঙ্গীত, সেটা প্রথম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে। কোথায়?
কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল, কলকাতা অধিবেশনে। এবার তোমরা দাদা কলকাতা কয় অকার লিখলে কেন? তখনকার দিনে কয় অকারই লেখা হতো, এখন ক লেখা হয় শুধু, বুঝা গেছে? তখন দেখবি ইংরেজিতে লেখা আছে ক্যালকাটা সি দিয়ে, এখন লেখা হয় কে দিয়ে, বুঝা গেছে? তো ওই জন্য আমি কলকাতা লিখলাম। তাহলে 1911 সালে দুটো ঘটনা মাথায় রেখে দিবি, দুটো ঘটনা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে রাজধানী স্থানান্তর করা হয় কত তারিখে? 12 ডিসেম্বর। কোথায়? কলকাতা থেকে দিল্লি। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত, সেটা প্রথম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে, বোঝা গেছে? জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় কলকাতা অধিবেশনে 1900 কত সালে? 11 সালে। বন্দে মাতরম যে গানটি আগের দিন পড়িয়েছিলাম আমি, সেটা গাওয়া হয়েছিল কত সালে? 1896। 1896 গাওয়া হয়েছিল প্রথম। কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল। এটা আমি আগের দিন ক্লাসে পড়িয়েছি, যারা ছিল তারা জানো এটা। আর কখনই গন্ডগোল করবে না, এটা হচ্ছে জাতীয় সঙ্গীত, আর বন্দে মাতরম হচ্ছে জাতীয় স্তোত্র, ওটা জাতীয় স্তোত্র, বোঝা গেছে? আর এটা জাতীয় সঙ্গীত, ক্লিয়ার? ওটা গাওয়া হয়েছিল 1896 সালে, আর এটা গাওয়া হলো 1911 সালে, যে বছর রাজধানী স্থানান্তর হচ্ছে, বোঝা গেছে? পরিষ্কার? কারো কিছু বুঝতে অসুবিধা এই পর্যন্ত? বেশ। এরপর কত? 1913। বল 1913 কি হয়েছিল? বল, তোদের সিলেবাসে আছে, বল বল। গজপাটি কে? গজপাটি কে? লালা হরদয়াল, তাই তো? মনে নেই? এই তো অবস্থা, পড়িয়ে সাতকাণ্ড রামায়ণ পড়িয়ে, তাই তো? বাকিটা তো সবাই জানিস, আর বলতে চাইছি না আমি, এগুলো তো কমন কথা। বেশ, গজপাটি কে পড়েছিল? লালা হরদয়াল, বোঝা গেছে? আরো অনেকের সঙ্গে ছিলেন, রামচন্দ্র বলে একজন সঙ্গে ছিলেন 1913 সালে, বোঝা গেছে? কত সালে? 1913 সালে। এরপর কত? 1900 কত? এরপর 1915 লাহোর ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র মামলা, জানিস এই ঘটনা সম্পর্কে কিছু জানা আছে? লাহোর ষড়যন্ত্র মামলা এমন একটা মামলা ঠিক করা হলে, মামলা তো বটে, তার আগে ঘটনাটা বলি। লাহোর ষড়যন্ত্র মামলা, ভারতীয় যে সৈনিকরা ছিল সবাই মিলে কি ঠিক করলো, যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে, এবং যে সমস্ত ভারতীয় সৈনিকরা, ভারতীয় নেতারা মানে জেলের মধ্যে বন্দী আছে, তাদেরকে ছাড়ানো হবে, ঠিক আছে? তাদেরকে ছাড়ানো হবে, এটা ট্রাই করা হলো। কিন্তু এর জন্য বহু কি হয়, বহু মানুষকে হত্যা মানে নিহত হতে হয়, অনেক রক্ত ঝরতে হয়, মানে ঝরাতে হয়, অনেক কিছু কাণ্ড ঘটে, অনেক ব্রিটিশকে হত্যা করে। এই কারণ মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাটা হচ্ছে লাহোর সাইডে, লাহোর এলাকাতে। তো লাহোর ষড়যন্ত্র মামলা করা হলো, ওদের বিরুদ্ধে ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে কি হলো, মামলা করা হলো। সেই মামলাতে কি হলো, রাসবিহারী বসু, ওনাকে বলা হলো তুমি 1 নম্বর আসামি, এই হচ্ছে 1 নম্বর আসামি, এরকম একটা তাকে অপবাদ দেওয়া হলো, তুমি একমাত্র আসামি, রাসবিহারী বসুকে, বোঝা গেছে? লাহোর ষড়যন্ত্র মামলা এই প্রথম শুরু, যে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সৈন্যরা প্রথমভাবে লড়াই করা শুরু করলো। প্রচুর জনের প্রাণ গিয়েছিল এতে, প্রচুর জনের প্রাণ গিয়েছিল, অনেক সৈনিকের প্রাণ গিয়েছিল লড়াই করতে গিয়ে। আর রাসবিহারী বসুর মেন মুখটা কার ছিল? রাসবিহারী বসুর মানে মেন মুখ ছিল এখানে, এটা যেন মাথায় থেকে থাকে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, 1915 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা, পরিষ্কার? ক্লিয়ার? এখান থেকে যে মামলা হলো, সেখানে অনেকে গ্রেপ্তার হয়, অনেকে সেখানে তাদেরকে হত্যা হতে হয়, আর অনেক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে মামলাটা মিটমাট হয়। ক্লিয়ার? বেশ। এরপর কি আছে? এরপর হচ্ছে 1916 কি হয়? 1916 কি? হোম রুল লীগ, তাই তো? কে করেছিল? অ্যানি বেসান্ত আর কে? তিলক, তাই তো? অ্যানি বেসান্ত আর তিলক। অ্যানি বেসান্তের একটা পত্রিকা ছিল নিউ ইন্ডিয়া, অ্যানি বেসান্তের একটা পত্রিকা ছিল নিউ ইন্ডিয়া, অ্যানি বেসান্তের লেখা মানে প্রকাশ করেছিল। অ্যানি বেসান্তের লেখা নিউ ইন্ডিয়া প্রকাশ করা, কে? অ্যানি বেসান্তের। কে ছিল? হোম রুল প্রথমে কে কে পাস করলো? প্রথমে কে ছিল প্রথমে? অ্যানি বেসান্ত। দ্বিতীয়ত কে ছিল? তিলক, বোঝা গেছে? পরবর্তীতে তিলকে এটাকে টেনে নিয়ে গেছিল। ক্লিয়ার এই পর্যন্ত? হোম রুল লীগ পরিষ্কার? হোম রুল লীগ আলাদা করে পড়িয়েছি, দেখে নেবে তোমরা, যারা ক্লাসে ছিল তারা ভালো করে দেখে নেবে, পরিষ্কার? তাহলে এই পর্যন্ত ভালো করে দেখে নাও পরিষ্কার করে। 1909 মডেল লিমিটেড সংস্কার আইন, যে সংস্কারের মাধ্যমে কি হলো, মুসলিমরা আলাদা করে সদস্য পেল, নির্বাচিত করা আলাদা করে সদস্য পেল, মুসলিম সভাপতি মানে মুসলিম যারা ছিল তারা আলাদা করে সদস্য পেল, আইন পেল সদস্য নির্বাচিত করা। বেশ, 1911 সালে কি হলো, রাজধানী স্থানান্তর, তাই তো? 12 ডিসেম্বর রাজধানী স্থানান্তর করা হলো। জনগণের মধ্যে আমাদের যে রাষ্ট্রীয় সঙ্গীত আছে সেটাকে গাওয়া হলো কোথায়? কলকাতা অধিবেশনে। কোথায়? কলকাতা অধিবেশনে। 1913 সালে কি হলো, গদ্রপাটি কে করেছিল? লালা হরদয়াল, রামচন্দ্র, আরো অনেকে ছিলেন। বেশ, 1915 সালে কি হলো, আরো ষড়যন্ত্র মামলা, সেখানে অনেক আমি ডিটেলসটা খুলে বললাম তোমাদেরকে। বেশ, তারপর 1916 সালে কি হোম রুল লীগ কে করেছিল? অ্যানি বেসান্ত এবং হচ্ছে কে?
আর কে তিলক, বোঝা গেছে। আর অ্যানিমেশনের পত্রিকার নাম কি ছিল, সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া, বোঝা গেছে, নিউ ইন্ডিয়া। এ পর্যন্ত পরিষ্কার? বেশ, বাইরে শুধু মহাবিদ্রোহ মনে রেখেছে, আর কিছু মনে রাখেনি নাকি? এরপর কি 1917, এটা সবার গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা দরকার। কি হয়েছিল 1917? তো কত 1917 কি হয়েছিল বলো? কি কত কি 3 থেকে 4টা জিনিস ঘটেছিল, তার মধ্যে কত বলো, বলতে পারবি কেউ? 1917 হচ্ছে কি বল? চম্পারণ সত্যাগ্রহ, তাই তো। 1918 কি খেরা বা খেদা, যেটা বলবে অসুবিধা নাই, ঠিক আছে। মানে ইংরেজিতে লিখতে হলে ডি লিখতে হয়। আর কি হয় 1918-তে? আহমেদাবাদ, আহমেদাবাদ সত্যাগ্রহ, 3টে সত্যাগ্রহ। গান্ধীজি এই 1915 সালে ভারত চলে এসেছিলেন, আমরা সবাই জানি। 1915 সালে আসার পর তার এক গুরু ছিল, কি বললো যে ওখানকে রাজনৈতিক পরিস্থিতি আগে দেখবে, তারপর রাজনীতি অংশগ্রহণ করবে। তার আগে ডান্ডি অভিযানগুলো হয়ে গেছে, বোঝা গেছে তো। না, ডান্ডি অভিযান তো বড় হবে, হ্যাঁ, এরপরে ডান্ডি অভিযান হবে, আইন অমান্যের সময় হবে। বেশ, 1918 কি হলো? খেরার আহমেদাবাদ। চম্পারণ সত্যাগ্রহ কি বিহার হয়েছিল, বিহারের চম্পারণে এই ঘটনা ঘটেছিল। কি নীল চাষীদের বিরুদ্ধে কি করতো ব্রিটিশরা, কি করতো বলো, ব্রিটিশরা কি করতো বলো? জোর করে নীল চাষ করা করতো। সেই নীল চাষের বিরুদ্ধে কি করা হলো? গান্ধীজি সত্যাগ্রহ করলেন এবং তাদেরকে, কৃষকদেরকে কি করলেন, সেখান থেকে নীল চাষ করার কিছুটা স্বস্তি দিলেন, এবং যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা সে করবে না, 3 কাঠির কথা এখানেই ছিল। জোর করে যে নীল চাষ করানো হতো সেটা কি করে বন্ধ করা হলো আস্তে আস্তে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে, বোঝা গেছে, পরিষ্কার। বেশ, এরপর কি খেরা হচ্ছে কত না, খেরা আর আহমেদাবাদ। খেরাটা হচ্ছে কি, খেরাটা গুজরাটে। খেরাতে কি হলো, সে কৃষক মানে কৃষকদের মানে সত্যাগ্রহ করেছিল, কৃষকদেরকে নিয়ে। কি করা হয়েছিল কৃষকদের সত্যাগ্রহ? ওখানে বলা হয়েছিল যে ট্যাক্স না হতো, তো প্রত্যেক বছর ট্যাক্স না হতো, তো কি হলো, ফসল এক বছর নষ্ট হয়ে যায়, সেই বছর ফসল অনেক নষ্ট হয়ে যায়। ফসল নষ্ট হয়ে যাওয়ার পর বলা হয়েছিল যে আমাদের ট্যাক্স আমরা ছাড়বো না, আমাদের ট্যাক্স লাগবে, বোঝা গেছে। ব্রিটিশরা বলেছিল ট্যাক্স আমরা নেবই, ট্যাক্স আমরা ছাড়তে পারবো না। ভাব, ফসল পুরো নষ্ট হয়ে গেছে, সেই সময় বলছে আমরা কি করবো, আমরা ট্যাক্স নেবো। এই সিচুয়েশন, কেন ব্রিটিশদের বিরুদ্ধে রাগ হবে না? চাষের কোথা থেকে মানে কোথা থেকে ট্যাক্স দেবে? ফসলই তো হয়নি, তোমাকে একটা জমি আমি ভাগে দিয়েছি চাষ করতে, সেই জমিতে ফসলই হয়নি, লাগবে পয়সা, আমি বুঝে নেবো, আমি কি জানি, এরকম ভাবে চিন্তা ভাবনা। সেই বিরুদ্ধে সত্যাগ্রহ করলো। বেশ, তারপরে কি হলো, আহমেদাবাদের মিল মালিকদের বিরুদ্ধে বলা হয়েছিল, তখন প্লেগ চলছিল। প্লেগ জানিস তো, প্লেগ একটা এমন রোগ যেটা ইঁদুর থেকে হয়। তখন তাদের কি বলতো, প্লেগ হচ্ছে এমন একটা রোগ, এই কি হচ্ছে চুলকানি, প্লেগ রোগ এরকম চুলকানি হতো, ঠিক আছে। এরকম এরকম করে চুলকি দাও, এরকম করে চুলকি দিই, হাতে মাংস উঠে চলে আসতো, মানে এত দেখতে খারাপ লাগতো, কপাল চুলকাচ্ছিস, এরকম করে কপাল চুলকাতে এরকম করে কপালের মাংস ছেড়ে চলে আসবে, হয়তো গা চুলকাচ্ছিস, তুমি এরকম ছেড়ে চলে এসছে, বুঝা গেছে। ওরকম চুলকানি হতো প্লেগ রোগে। তোমাদের হচ্ছে নাকি চুলকানি, প্লেগ হচ্ছে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরকম ভাবে হচ্ছিল আমাদের মাঝে যখন হয়, সেই সময় মিল মালিকদেরকে বলা হয় যে কারখানাতে কি হবে, কাজে এসো, তোমাদেরকে বোনাস দেওয়া হবে এবং মাইনে বাড়ানো হবে, বুঝা গেছে। তো মাইনে প্রথমে স্যালারি বাড়ানোর কথা বলা হয়েছিল, কিন্তু স্যালারি বাড়ানো হয়নি, 1 মাসের বোনাস দিয়ে বলা হয়েছিল তোমাদের এটাই, আর কিছু নেই, বুঝা গেছে। তারপরে সেটা সত্যাগ্রহ করে গান্ধীজি, তারপরে কি হয় সেটা আস্তে আস্তে ঠিক জায়গায় আসে। এইগুলো আমি ডিটেলস আগে পড়িয়েছি। এই 3টে সত্যাগ্রহ নিয়ে আলোচনা করতে গেলে বহুত বড় ক্লাস করাতে হবে, অনেকটা বড় হবে, যেহেতু সালওয়াইজ ডিসকাশন করছি বলে আমি ডিটেলসে যাচ্ছি না, বোঝা গেছে। গান্ধীজি প্রথম 3টে সত্যাগ্রহ হচ্ছে কি, চম্পারণ একটা, তৃতীয় হচ্ছে খেড়া, তৃতীয় হচ্ছে আহমেদাবাদ। তা তখন প্লেগ রোগের ক্ষেত্রে গান্ধীজিকে অনেকে দেখতে পারে না, অনেক কিছু এরকম কারণ আছে, যাই হোক, যেটা অনেকে অপছন্দ করে থাকতেই পারে, রাজনৈতিক ব্যাপার সেটা। কিন্তু গান্ধীজির ভাব, তখন প্লেগ রোগের কারণে কেউ কাউকে ছুতো না, মানে ছোঁয়াচে রোগ বলতো প্লেগ, তাই তো। গান্ধীজি কি করতো, মাটি নিয়ে সেই যেখানে ইনফেকশন হয়ে যেত, মানে যেখানে ক্ষত থাকতো সেখানে লাগিয়ে দিত, বলতো যে আমাদের মায়ের এই মাটি আমাদের পাওয়ার, আমাদের ক্ষমতা, এই মাটির অনেক ক্ষমতা আছে, ভালো করতে পারলে মাটিই পারবে। সত্যি আমাদের মাটির অনেক পাওয়ার আছে, আমরা খেলতে গেলে বা আমরা যেখানে যাই না কেন দেখি মাথায় আমরা মাটি নিয়ে নামি, আমাদের সত্যি ভারত মায়ের মাটি, আমাদের অনেক পাওয়ার আছে। আমরা হাঁটতে শিখি মাটিতে পড়েই, আমাদের মাটিতে বহুত পাওয়ার আছে, অনেক পাওয়ার আছে আমাদের মাটিতে। তো গান্ধীজি মাটি লাগিয়ে দিত, আর সেটাকে শুধু না, কাছে যেত না প্লেগ রোগের জন্য। এত দেখতে বুঝতে পারছিস তো, এরকম করে চুলকাচ্ছে, ধর খালি গাছে তো এরকম চুলকাচ্ছে, এরকম করে কি হলো, ব্যাস চলে এসছে মাংস হাতে খুলে, এরকম ভাবে হতো, বুঝা গেছে। এই তো সিচুয়েশন, এই পরিস্থিতি থেকেও গান্ধীজি সেরকম মোকাবেলা করেছে। আর এখনকার অনেক রাজনৈতিক ব্যক্তি আছে, গরিবদের কথা ভাবে এসি ঘরে বসে বসে, আর গান্ধীজি তখন কথা ভাবতো, গান্ধীজি কিন্তু ফিল্ডে নামতো, এবং গান্ধীজি কিন্তু সারা জীবন কিন্তু ওই এতে কাটিয়ে দিয়েছে, বস্ত্রতে, খাদি বস্ত্রতে, গান্ধীজি কাটায়নি। আর এখনকার মানে মডার্ন
যে সমস্ত নেতা নেত্রীরা আছে তারা ঘরে বসে ঠান্ডা মাথায় এসি নিয়ে কম্পিউটারে বসে তারা গরিবদের কথা দুস্থদের কথা চিন্তা ভাবনা করছে, ব্লেজার পরে 6-7 লাখ টাকা ড্রেস পরে তারা গরিবদের কথা চিন্তা ভাবনা করছে। তাহলে কি চিন্তা ভাবনা বুঝতে পারছি কতটা চিন্তা ভাবনা পার্থক্যটা? মানছি গান্ধীজি কিন্তু মানে অনেক ভালো ফ্যামিলির ছেলে ছিল, উকিল ছিল নিজে, সে চাইলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারতো, সে অনেক অনেক ভালো ভালো ড্রেস পরতে পারতো, কিন্তু পড়েছিল কি? পড়েনি। সে শুধুমাত্র খাদিদের সারা জীবন কাটিয়ে দিয়েছে। এটা করার জন্য দম থাকতে হয়, এটা করার জন্য সাহস থাকতে হয়। পারবি তো পারবি না, আমার ভালো ড্রেস চাই, আমার এই চাই, আমার ওই চাই, তাই না? গান্ধী ওটার উপরে কাটিয়ে দিয়েছে সারা জীবন। আর এখনকার নেতা নেত্রীর কথা বলছি না, তোমরা ভালো করে জানো। বেশ, এরপর কি 1900 কত 1919, তাই তো 1919 কি হয়? দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে রাওলাট আইন, আর একটা হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগের ঘটনা সবাই জানো মোটামুটি, এটা কাউকে বলতে হচ্ছে না, এই ঘটনাটা সবাই জানো। রাওলাট আইন পাস হয়েছিল, কি বলা হয়েছিল এই আইনে? রাওলাট আইনে কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল রাওলাট আইনে? বল বল বল, অসুবিধা নেই, বল। বলা হয়েছিল যে কোনো বিচার ছাড়াই কি করা হবে? কোনো সন্দেহ, মানে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হবে, এটা বলা হয়েছিল রাওলাট আইনে। আর এই আইনের প্রতিবাদে কি হলো? অমৃতসর মাঠে বৈশাখী উৎসবের দিনে, বৈশাখ মাসে হয় উৎসবটা পাঞ্জাবে, অমৃতসরের কাছে একটা মাঠ ছিল, ওখানে কি হলো? সেই মাঠে কি হলো? কিছু যে সমস্ত লোকরা ছিল সেখানে কি করলো? এই রাওলাট আইনের বিরোধিতা করলো। এবং সেখানে কে ছিল? দুজন লোক, মানে দুজনের দায়িত্ব ছিল এখানে মেনলি। একটা হচ্ছে ওডায়ার, একটা হচ্ছে আর কি, একটা হচ্ছে আর ডায়ার। ওডায়ার দায়িত্ব নিয়েছিল এবং আর ডায়ার সেখানে গুলি চালিয়েছিল। বুঝা গেছে? এগুলো তোদেরকে পড়িয়েছি, জোনায় জানিস, আর ভালো করে চলাই ওখানে বসে যা, ওখানে জায়গা করতে একটু। ঠিক আছে, আগে পড়েছি নিশ্চয়, আশা করি তোদের ভালো করে পড়ানো হয়েছে না? এগুলো এত ভালো করে পড়ানো হয়েছে। উধম সিং নাম শুনে নিশ্চয়। উধম সিং কে ছিল? এই যে জালিয়ানওয়ালাবাগে মানে এতটাই নৃশংসভাবে হত্যা করেছিল, আস্তে এতটাই নৃশংসভাবে হত্যা করেছিল, মানে কাউকে দেখেনি, মানে বয়স্ক ছেলে মেয়ে মা কাউকে দেখেনি, এইটুকু ছেলে থেকে শুরু করে বয়স্ক সবাইকে হত্যা করেছিল। আর এক একজনের বুকে যে কত গুলি লেগেছিল বলা মুশকিল, এত গুলি লেগেছিল, পুরো ঝাঁঝা করেছিল, এত গুলি চলেছিল একটা মাঠের মধ্যে, মানে এরকম একটা বড় মাঠের মধ্যে কেউ চারিদিক থেকে গুলি করছে। ভাব, মানে আর সামনের দিক থেকে গুলি ঢুকেছে, কারো দিক থেকে গুলি ঢুকেছে, কারো দিক থেকে গুলি ঢুকেছে, কারো পেছন দিক থেকে গুলি ঢুকেছে, মানে শুধু সামনের দিক থেকে গুলি লেগেছে এরকম কিছু নয়, মানে সব দিক থেকে গুলি ঝাঁঝা করে দিয়েছে সবাইকে, এরকম হত্যা করা হয়েছিল। আর সেই ঘটনা দেখেছিল কে? উধম সিং। তার বয়স তখন 5 বছর। সেই উধম সিং কি করলো? 1900 কত সালে, 40 সালে গিয়ে ইংল্যান্ডে গিয়ে ওডায়ারের বাড়িতে গিয়ে কি করলো? হ্যাঁ, খাবার টেবিলে বসে ড্রিঙ্ক করছিল ওডায়ার। উধম সিং কি বলে? আপনি সেই ব্যক্তি না, তাই তো, যে জালিয়ানওয়ালাবাগের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তাই তো? সঙ্গে সঙ্গে গুলি বন্দুক বার করলো, সঙ্গে সঙ্গে শুট করেছিল, এবং ওনার নামে কেস হয়। ওনাকে জিজ্ঞেস করা ওনার নাম কি, কি বলেছিল? রাম মোহাম্মদ সিং আজাদ বলেছিল তো, রাম মোহাম্মদ সিং আজাদ। মানে ভারতে যত কাস্ট সিস্টেম আছে, যত জাতি আছে, সমস্ত নাম বলে দিয়েছিল রাম মোহাম্মদ সিং আজাদ। ভাব, 5 বছর থেকে খুবটা বুঝতে, আগের দিন ক্লাসে বলেছি, আগে একবার পড়িয়েছি। ক্লিয়ার, বোঝা গেছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আর একজন লোক ছিল, সেটা তৈমুর লং ছিল, আর একজন ছিল, উনিও সেরকম হত্যা করেছিল। কি করেছিল? গর্ভবতী মানে মহিলা ছিল, তাদের পেটে যে মানে বাচ্চা ছিল, তাকে কেটেও, মানে সেই বাচ্চাটাকেও গলা কাটা হতো। বুঝতে পারছিস তো কিভাবে হত্যা করেছিল? সব থেকে, মানে পৃথিবীর সব থেকে বড় হত্যাকারী, মানে সব থেকে বেশি হত্যাকারী হচ্ছে তৈমুর লং। কিভাবে হত্যা করেছে বুঝতে পারছিস? দিল্লিতে এমন হত্যা করেছিল যে 1-1.5 মাস ওখানে কোনো পশু, মানে পাখি ছিল না, এত গ্যাস হয়ে গেছিল ওখানে। তো পশু পাখি থাকবে কেন? সেখানে তো মাংস টাংস খাবে। ওখানে এত লাশ পড়েছে, এত মশা গন্ধ, কেউ ছিল না, মানে কোনো কিছু ছিল না, এত লাশ পড়েছিল ওখানে। বোঝা গেছে পরিষ্কার? তাহলে রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো। আর এটা তোমাদের ডিটেলস আগে পড়িয়েছি, আর বেশি কিছু দেখতে চাই না। বোঝা গেছে? বেশ, এরপর কত? 1900 কত 20, 1920 কি 1920 আইন অমান্য। বাহ, তোমরা খুব ভালো পড়াশোনা করেছো। ডান্ডি মার্চ, এখনই বললাম, ডান্ডি মার্চের সাথে আইন অমান্য সম্পর্ক আছে। এখন কি আইন হয়েছে? আইন অমান্য করবে, আইন অমান্যের বিরুদ্ধে হয়ে গেল জালিয়ানওয়ালাবাগের কাণ্ড। এখন কি আইনটা অমান্য করবে? কি আইন বেরিয়েছে যেটা অমান্য করবে? কি আইন অমান্য করবে? এখন হচ্ছে অসহযোগ।
তাই তো কলকাতা অধিবেশন ঠিক করা হলো, অসহযোগ আন্দোলন করা হবে এবং অসহযোগ আন্দোলন আস্তে আস্তে শুরু করা হলো। গান্ধী শুরু করেছিল 1922 সালে চৌরিচৌরা ঘটনার পর সেখানে অনেক পুলিশকে হত্যা করে মারা হয়েছিল। চৌরিচৌরা তো হ্যাঁ ইউপিতে চৌরিচৌরা একটা থানাতে মানে কিছু 20-22 জন পুলিশকে মনে হয় আনুমানিক পুড়িয়ে মারা হয়েছিল। সেখান থেকে কি হলো, সেখান থেকে আন্দোলনটা স্তব্ধ হয়ে গেল এবং গান্ধীজি আন্দোলনটা তুলে নিলেন এবং গান্ধীজিকে কিছুদিন পরই গ্রেপ্তার করা হয় এবং 2 বছর পর 1900 এখানে কি হয়, চৌরিচৌরা হয়। চৌরিচৌরা ঘটনা লিখে দিলাম চৌরিচৌরা। আর 1924 সালে গান্ধী ছাড়া পায়, ছাড়া পেয়েই বেলগাঁও অধিবেশন করে কংগ্রেসের, গান্ধীজি ছাড়া পায় বেলগাঁও অধিবেশন। গান্ধীজিকে কি করে ছেড়েছিল জানিস? গান্ধীজি খুব মানে করেছিল, অ্যাক্টিং করেছিল, আমি আর বাঁচবো না, মরে যাবো, এরকম করে করে যে জেল থেকে ছেড়ে দেয় সেই সঙ্গে ঠিক আছে সঙ্গে সঙ্গে বেলগাঁও অধিবেশন। মানে শুধুমাত্র মানে সব জায়গায় বুদ্ধি কাজে লাগাতে হয়। যখন একটা সমাজকে নিয়ে ভাববি না, একটা দেশকে নিয়ে ভাববি, তখন প্রচুর মাথায় বুদ্ধিও লাগে, কুবুদ্ধিও লাগে। কিছু জন্য ভালো করতে গেলে, যখন খারাপ কাজ করবি তো করলি, ভালো কাজ করতে গেলেও তোকে কিন্তু অনেক খারাপ মানুষের কিন্তু করতে হবে, মুখোমুখি করতে হবে। আমাকে এখন অনেক কিছু করতে হচ্ছে মুখোমুখি, অনেক কমেন্ট করছে আমার ভিডিও নিয়ে, অনেকে কমেন্ট করছে, তাতে অনেক খারাপ লাগছে। লাগলেও আমার কিছু করার নেই, অনেক নেতাদের খারাপ লাগছে, কিছু লাগলেও আমার কিছু করার নেই, যেটা বাস্তব কথা সেটা বলে দিচ্ছি। বেশ, 1917-তে চম্পারণ সত্যাগ্রহ, 1918-তে খেলা সত্যাগ্রহ, আর 1918 থেকে আমেদাবাদ সত্যাগ্রহ হয়েছিল। গান্ধীজি প্রথম 3টি সত্যাগ্রহ জয়লাভ করেছিল এটাতে, বোঝা গেছে? 1919-এর আলোটা আইন, আর 1919-এ চালানো গোলাবাগের হত্যাকাণ্ড, আর 1920 হচ্ছে অসহযোগ আন্দোলন, আর 1922 হচ্ছে অসহযোগ আন্দোলন। চৌরিচৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন শব্দ হয়ে যায়, গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। 1924 খ্রিস্টাব্দ ঠিক হয়, গান্ধীজি জেল থেকে ছাড়া পায়। ছাড়া পেয়ে কি অধিবেশন করে? জীবনে একটা অধিবেশন করেছিলেন, কংগ্রেসের অধিবেশন সভাপতি করেছিলেন একটা দিন, সেটা বেলগাঁও অধিবেশনে। বোঝা গেছে? গান্ধীজি কংগ্রেস সভাপতি একবারই ছিলেন, সেটা বেলগাঁও অধিবেশনে। আর গান্ধীজি সভাপতি করেনি, কিন্তু মাথা খাটাতেন। আর আমরা দেখতে পাই 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু জয়লাভ করার পরও কিন্তু সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি করেননি, করেছিল সীতারামাইয়া, এই গান্ধীজির জন্য। তখন দেখতে পাবো যে গান্ধীজি যেমন কিছু ভালো কাজ করেছে, কিছু খারাপ কাজও করেছে। যখন ভগৎ সিং পড়াবো তখন বুঝতে পারবি গান্ধীজি চাইলে কিন্তু ভগৎ সিং ফাঁসিতে আটকাতে পারতো, কিন্তু গান্ধীজি তখন প্রথম গোলটেবিল বৈঠকে যায়নি, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে চলে গেছিল। 1930 তো 31 মানে ফাঁসি হলো, তখন চাইলে গান্ধীজি আটকাতে পারতো ভগৎ সিংয়ের ফাঁসিটা, তো হ্যাঁ গোলটেবিল বৈঠকে চলে গেল। এই তো হচ্ছে ব্যাপার। গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে বলতে বকাটা ছেলে, রামচন্দ্র কিছু কিছু বইয়ে লেখা আছে, প্রুফ চাইলে আমি দিয়ে দেবো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এরকম বকাটা ছেলে বলতো, সে বকাটা ছেলে বলার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে অনেক কিছু ত্যাগ করেছিলেন, এরকম সংযোগ ছিল। এগুলো বই থেকে প্রুফ, বিভিন্ন বই লেখা আছে। এটুকু বোঝা গেছে? কি হয়েছে সমস্যা বলো, কি সমস্যা? সব ভুলে গেছো তোমরা, এতবার করে চেঁচিয়ে পড়ে সব ভুলে গেছো। এটা আমার মোটামুটি 3বার পড়ানো হচ্ছে। জোনায়েত কবার পড়ানো হচ্ছে? তোদেরকে একবার পড়িয়েছি, এই বাসে একবার পড়িয়েছি, তোদেরকে একবার পড়িয়েছি, এবার আবার পড়ানো হচ্ছে একবার। এটা ওটা পার্টিকুলারলি পড়িয়েছিলাম, এটা সাল ওয়াইজ পড়াচ্ছি। 1757 থেকে শুরু করেছি, কত 1922 পর্যন্ত এলাম। এই 1757 থেকে শুরু হয়েছে আমার। পরপর ক্লাস পেয়ে যাবে, ইউটিউবে প্লে লিস্ট আছে, পরপর ক্লাস পেয়ে যাবে। 1757 থেকে পরপর চলছে, কতগুলো সাল চলছে, পরপর পড়তে চলছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। এখানে যেমন অনেক দিনই অনেক কিছু যেগুলো গুরুত্বপূর্ণ ছিল আমি দিইনি। বোঝা গেছে? পরিষ্কার? কারো কিছু বুঝতে অসুবিধা বলো? অসুবিধা কারো কিছু? আমাকে নিয়ে তো অনেকের অসুবিধা হচ্ছে, অনেক শিক্ষক মহাশয়ের অসুবিধা হচ্ছে আমাকে নিয়ে। কারণ অনেক কিছু অসুবিধাটা বলি তোদেরকে। প্রথমত হচ্ছে যে আমার কোর্স ফি নিয়ে, তাই তো? কোর্স ফি নিয়ে তাদের অসুবিধা হচ্ছে নাকি আমাকে কোর্স ফি বাড়াতে হবে? বোঝা গেছে? আমাকে কোর্স ফি বাড়াতে হবে। কোর্স ফি যেহেতু আমার কম, সবার থেকে কিন্তু আমার কোর্স ফি কম, তাই তো? মোটামুটি সবার থেকে আমার কোর্স ফি কম। এই কোর্স ফি বাড়ানোর জন্য অনেকে আমাকে বলেছে, আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমি কোর্স ফি বাড়াবো না, আমার কোর্স ফি যেরকম ছিল সেরকমই থাকবে। বোঝা গেছে? তাদের অনেকটা খারাপ লেগেছে, সেগুলো খারাপ লাগলে আমার কিছু করার নেই। ক্লিয়ার? অনেকে এটা খারাপ লেগেছে যে আমার কোর্স ফি কম বলে, ওরা সবাই বলছে কোর্স ফি বাড়া, তোমার কেন এত কোর্স ফি কম? ওই জন্য আমি বলেছি না, আমি পারবো না। আমার যেরকম কোর্স ফি ছিল ছেলে মেয়েদের সুবিধার্থে আমি সেরকম কোর্স ফি রেখে দেবো, যেরকম ফিস নিতাম আমি সেরকম ফিস রেখে দেবো। বোঝা গেছে? আমার জন্য যেন কোনো গরিব ছেলে মেয়ে যেন সমস্যা না হয়। অনেকেই আছে, আমি দেখেছি অনেক ছেলে মেয়ে আছে আমার কাছে, তাদের গার্জেনদের ফোন আসে, অনেক কল আসে যে মাইনে কোর্স ফি একটু কম দিলে ভালো হতো। অনেক ছেলে মেয়ে কল আসে আমার কাছে, আমি গ্রুপে এগুলো ডিসকাশন হয় না বা হাইলাইট হয় না এগুলো, কিন্তু অনেক ছেলে মেয়েদের কল আসে, দাদা কোর্স ফি একটু কম দিলে ভালো হতো। আমি বলে দিচ্ছি যে কারো যদি কোনো পার্সোনাল অসুবিধা থেকে থাকে কোর্স ফির ক্ষেত্রে আমাকে ব্যক্তিগতভাবে বলবে, তার বিবেচনা সাপেক্ষ বিবেচনা করে আমি তার কোর্স ফি যদি কমানো যায় আমি অবশ্যই কমিয়ে দেবো। কোর্স ফি নিয়ে কারো পড়াশোনা কোনো অসুবিধা হবে না। আমি যতদিন সুস্থ স্বাভাবিকভাবে আছি ততদিন পড়াশোনা কারো অসুবিধা হবে না। যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আছে, তাদের যারা একটু হয়তো অর্থনৈতিক অবস্থা খারাপ, যারা গরিব, যারা দুস্থ, তাদের ক্ষেত্রে তাদের পড়ার ক্ষেত্রে আমার ক্লাসের ক্ষেত্রে আমার কোর্স ফির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? অনেকে মনে সংকোচ বোধ করো কি বলবো না বলবো, অনেক ছেলেমেয়েরা করে থাকে,
তো যার কারোর যদি সমস্যা থেকে থাকে যে কোর্স ফি নিয়ে দাদা আমি দিতে পারছি না, আমার বাড়িতে এই সমস্যা চলছে, এই সেটা সেটা তাই, কিন্তু যে বাবা এটা চাইবে যে আমি কোর্স ফি দেবো না বা আমার কোর্স ফি আমি এত দিতে পারছি না, কিন্তু তাকে পড়াশোনাটা সেরকম লেভেলে করতে হবে, তাই না? তাকে পড়াশোনা সেরকম লেভেলে করতে হবে। আমি তাকে যেমন হেল্প করবো, তাকে যেমন আমি বিনা বেতনে বা বিনা কোর্স ফিতে যাকে পড়াবো, তাকেও কিন্তু সেরকম ভাবে এফোর্ট দিতে হবে, তাই না? তা আমি অনেকটা কম কোর্স ফিতে পড়াচ্ছি, বোঝা গেছে? তো চাইবো যে কোর্স ফি সমস্যা নিয়ে, কোর্স ফি নিয়ে মানে কোনো ছেলে মেয়ের পড়াশোনা আটকে যাক, এটা আমি চাইবো না। আর আমি থাকতে এটা হতেও দেবো না যে কোর্স ফির জন্য ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। যার সমস্যা হবে সে আমাকে ব্যক্তিগতভাবে বলবে, আমি সেটা সমস্যার সমাধান করে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? আর অনেক ছেলে মেয়েদের সমস্যা হচ্ছে, আমি দেখছি, ওই জন্য বারবার বলে দিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেছে? বাকি টিচারদের যদি সমস্যা হয়ে থাকে আমার সাথে কিছু করার নেই। কিছু টিচারদের সমস্যা হচ্ছে, কিছু জনের সমস্যা হচ্ছে কোর্স ফি নিয়ে, আমার তাতে কিছু করার নেই। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার যেরকম কোর্স ফি সেরকমই থাকবে, কম আছে কমই থাকবে। যারা ব্যবসা করছে তারা ব্যবসা করুক, আই ডোন্ট কেয়ার। বোঝা গেছে? আমার কাজটা আমি করে যাবো। ক্লিয়ার? কিন্তু বোঝা গেছে? যার যা অসুবিধা আছে সব হোক।